Assalamu alaikum, dear listeners. This is your RJ Rain. Welcome to the channel Bhoy.net. আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমাদের ঘটনাগুলো সবসময়ের মতোই এনজয় করছেন এবং উপভোগ করছেন। আপনাদের সকলকেই আমি স্বাগত জানাই আজকে আমাদের 25 নম্বর এপিসোডে। আমাদের এই 25 নম্বর এপিসোডটি আমরা সাজিয়েছি নতুন একটা ঘটনা দিয়ে। যে ঘটনাটি কি নিয়ে সেই বিষয়ে শুরুতে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই আমি। যেমন গ্রামের বিভিন্ন টাইপের ফোকলোর, এই বিষয়গুলি নিয়ে যেগুলি হয়, আপনারা এই বিষয়ে কতটুকু জানেন বা কতটুকু আপনাদের আইডিয়া আছে এই বিষয়ে। আমার যদিও খুব বেশি একটা আইডিয়া নেই, তারপরও যতটুকু আইডিয়া আমার কাছে আছে আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার ইট উইথ ইউ। যেমন লাইক নিষিদ্ধাজ্ঞা সম্পর্কে আপনার কি মনে হয় এবং নিষিদ্ধাজ্ঞা জিনিসটা কি বলে আপনার ধারণা। আমি যতটুকু জানি সেই জিনিসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। হোয়াট ইজ নিষিদ্ধাজ্ঞা? আমি মনে করি বা আমি যতটুকু শুনেছি বা জানি সেই ক্ষেত্রেই বলছি। নিষিদ্ধাজ্ঞা হচ্ছে আপনার ঘরের ভেতর আপনি ঘুমাচ্ছেন রাত্রিবেলা এন্ড আপনার খুবই পরিচিত একটা কণ্ঠ আপনাকে এসে ডাকলো এবং 2 বার ডাকলো, 3 বার ডাকলো, এরকম। আমার যতটুকু মনে আছে 3 বার ডাকলে হয়তো বা মানুষ ডাকছে, আর যদি 2 বার কেউ ডাকে সেই ক্ষেত্রে ঘর থেকে বের হওয়ার অনুমতি মানুষের কাছে থাকে না। বিষয়টা অনেকটা এরকম আমি যতটুকু জানি। আপনারা যদি ডিফারেন্ট কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, নিষিদ্ধাজ্ঞা যখন হয় কোনো ব্যক্তির উপরে, যখন এই নিষিদ্ধাজ্ঞা আসে, সে যদি ঘর থেকে বের হয় তখন দেখা যায় যে হয়তো বা বাইরে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে দূরে, সেই ব্যক্তির হাতে হয়তো বা একটা নারকেল আছে বা ডাব টাইপের কিছু একটা আছে, সে ওটার মাথাটাকে বন্ধ করে দেয়। মাথাটা বন্ধ করার মাধ্যমে কি হয়, ওখানে হয়তো বা তার জীবনী শক্তি বা সোলের যেটা অরা, সেই অরাটা বন্দী হয়ে যায়। এবং এই ডাবের পানিটা যদি কোনো মৃত্যু পথযাত্রী মানুষকে খাওয়ানো যায়, সেই ব্যক্তিটা সুস্থ হয়ে ওঠে। এতটুকুই ধারণা আসলে আমি নিষিদ্ধাজ্ঞা সম্পর্কে পেয়েছিলাম। আপনারা যদি অন্য কোনো ধারণা নিয়ে থাকেন বা হচ্ছে অন্য কোনো বেটার যদি কোনো কিছু আপনাদের কাছে থাকে, ইউ ক্যান শেয়ার ইট উইথ মি। আমাদের সাথে জিনিসটা শেয়ার করতে পারেন। এন্ড জানার যেহেতু আসলে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই, আমরা জানতে চাই সবসময় আপনাদের কাছ থেকে। আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের এই প্ল্যাটফর্মটাতে সম্পূর্ণ সত্যি ঘটনা শোনানো হয়, কোনো মেড আপ স্টোরি বা হচ্ছে কোনো বানানো কোনো কিছু আমরা শুনি না। প্রয়োজনে আমরা আমাদের চ্যানেলটাকে বন্ধ করে দেব, কিন্তু 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 কোনো ধরনের বানোয়াট বা হচ্ছে কাল্পনিক ঘটনা আমরা আপনাদের সামনে আনবো না। আজকে যে ঘটনাটা আমাদের কাছে আছে, ইট ইজ এ কনভারসেশনাল স্টোরি বা ডায়ালগ ড্রিভেন বা ডায়ালগ বেসড একটা স্টোরি। যিনি আমাদেরকে ঘটনাটা দিয়েছেন উনি এই ঘটনাটাকে কিছুটা ডায়ালগ দিয়ে লেখার চেষ্টা করেছেন, এন্ড ইটস এ ডিফারেন্ট থিং। সো আমি চিন্তা করলাম যে কেন এটা আপনাদের সাথে শেয়ার আমি করবো না। সো আমি চলে আসছি আরজে রেইন আপনাদের সামনে এই ঘটনাটি শেয়ার করার জন্য ফ্রম দ্য চ্যানেল Bhoy.net। Bhoy.net। তো যাই হোক, আমরা এখন একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoy.net@gmail.com, যার স্পেলিংটা হচ্ছে BHOYDOTNET@gmail.com। এছাড়া আমাদের ফেসবুক হ্যান্ডেল হচ্ছে www.facebook.com/BHOYDOTNET। আর আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাও সেম। আমরা চলে যাব আমাদের ঘটনায়। চলুন শুরু করা যাক। আমাকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে তানভীর আহমেদ তুর্য। তো তানভীর আহমেদ তুর্য ভাই লিখছেন, আসসালামু আলাইকুম রেইন ভাই, আশা করি ভালো আছেন। আমি তানভীর আহমেদ তুর্য আজকে একটি ঘটনা নিয়ে এসেছি। যে ঘটনাটি আজকে আমি একটু অন্যরকম করে লেখার চেষ্টা করেছি। আশা করি আপনার অডিয়েন্সের এবং আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমাকে ইমেজ করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। চলুন চলে যাই ঘটনায়। মুস্তাফা, বাড়ি আছো নাকি? মুস্তাফা, ও মুস্তাফা। ও আসি ভাই, ঘুমাইতেছিলাম। ভিতরে আছেন, ভিতরে আছেন। না না, এখন আর আইতাম না, মাছ ধরবার যাইতো না, আজান দালাইব তো। অত তাড়াতাড়ি যাইবা? আর একটু পরে যাই মিয়া, এখনো অনেক রাত। না মিয়া, তুমি থাও, আমি তাহলে গেলাম একাই। আরে ভাই খারাইন খারাইন, আইতাছি। আচ্ছা আমি আগেইতেছি, তুমি পিছে পিছে আসো।
মোস্তফা তড়িঘড়ি করে উঠে পড়ে। এখনো অবশ্য ঘুম ঘুম চোখ, তবে ঘুমালে হবে না, মাছ ধরতে তো যেতেই হবে। বাড়ির সবাই গভীর নিদ্রায়। মোস্তফা গোয়ালঘর থেকে মাছের জালটা কাঁধে করে বিড়ির প্যাকেট লুঙ্গির গিট্টুতে গুজে বেরিয়ে পড়ে নদীর পথে। ব্রহ্মপুত্রের দূরত্ব বাড়ি থেকে প্রায় 40 মিনিট হাঁটার পথ। বাইরে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। অবশ্য ঘুটঘুটেও বলা যায় না, খুব করে মনোযোগ দিলে অল্প অল্প বোঝা যায় নিকট দূরত্বে কি আছে। 80-র দশক, এই প্রত্যন্ত গ্রামের অঞ্চলে এখন অব্দি বিদ্যুতের আগমন ঘটেনি। অবশ্য থানার রেলওয়ে স্টেশনে শুধুমাত্র গভীর রাতেই বিশেষ ধরনের বৈদ্যুতিক আলোর দেখা পাওয়া যায়। বাড়ি থেকে বেরিয়ে মোস্তফা হাঁটতে শুরু করে নদীর পথে। দূরে কারো হাঁটার শব্দ অনুভব করছে মোস্তফা। আধারে কিছুই দেখা যাচ্ছে না প্রায়, তবে তিনি বুঝতে পারছেন দূর থেকে কেউ হেঁটে যাচ্ছেন, হয়তো আসাদ ভাই। কেন গো, আসাদ ভাই নাকি? আসাদ ভাই? আরে হুঁ, আমি আসাদ। এত চিল্লাস কিল্লাই? ভাই খারান, আমি আইতাছি। আসাদ ভাই দাঁড়ায় না। অগত্যা লোকটার হাঁটার শব্দ অনুসরণ করে হাঁটতে থাকে মোস্তফা। খুব দ্রুত হাঁটছেন তিনি। সাধারণত খুব তাড়া থাকলেই মানুষকে এত দ্রুত হাঁটতে দেখা যায়। অবশ্য এত দ্রুত হেঁটেও আসাদ ভাইয়ের নাগাল পাচ্ছে না মোস্তফা। মনে হচ্ছে আসাদ ভাই তার থেকে 2 কিংবা 3 গুণ দূরে হাঁটছে, বা জোরে হাঁটছে। না, হাঁটছে না ঠিক, রীতিমতো দৌড়চ্ছে। মোস্তফা আবার আসাদ ভাইকে ডাকে। প্রতি উত্তর ছাড়া আর কোনো কিছুই ফিরে আসে না পাশ থেকে। দুইজনে হাঁটছে নদীর পথে। প্রথমটা জঙ্গল মতো, চেনা চেনা কত বাহারি রকমের গাছ চারপাশে। এরপরের রাস্তাটা সরু, একেবারে ধানি জমির আগ অব্দি এই পথ। তারপর আরো মাইল 2 হাঁটলে নদীর দেখা পাওয়া যাবে। এই সিজনে নদীর পানি খুব। শেষ বর্ষা, নদী ছাড়া জমি কিংবা একটু নিচু জায়গায় জলাশয় হয়ে গেছে। এসব দেখতে দেখতে এগিয়ে যায় মোস্তফা। একটু পর আসাদের নাগাল পায়, আবার যা জানি কোথায় হারায় যায়। নদীর পানির শব্দ শোনা যাচ্ছে। ওপারে নালা থেকে সশব্দে পানি গড়িয়ে পড়ার শব্দ আসছে। নিজের খুব কাছেই কাকু অনুভব করছেন মোস্তফা। আসাদ হতে পারে ভেবে আপন মনে জাল নিয়ে তৈরি হচ্ছেন তিনি। সামনে বড় নৌকা, কার সেটা জানা নেই। অবশ্য সমস্যা নেই, যার নৌকাই হোক, কাজ শেষে রেখে গেলেই হলো। নৌকাটা টেনে উঠে আসাদকে আবারও ডাকছেন মোস্তফা। আসাদের তরফ থেকে কোনো উত্তর আসেনি, তবে তিনি অনুভব করলেন নৌকাকে উঠেছে। মোস্তফার কেমন যেন মনে হতে লাগলো, গ্রামের সর্বস্তরে বাঁচাল উপাধি পাওয়া আসাদ আজ কোনো কথাই বলছে না। জানি না তার কি হয়েছে, হতে পারে ভাবির সাথে রাগ করেছে। এই ভাবনা ভাবছে মোস্তফা। নদীর মাঝ অব্দি পৌঁছে গেছে নৌকা। তীব্র জলধারা, কি সুন্দর সেই শব্দ। অমাবস্যার অন্ধকারে ভীষণ ভয় লাগছে নদীটাকে, একদম অচেনা। অমাবস্যা থাকলেও উপস্থিতি আছে মৃদু আলোর। সেই আলোতে আরো ভয়ঙ্কর লাগছে নদীর দেহগুলোকে, কেমন যেন চকচক করছে। বলে বোঝানো যাবে না এই অনুভূতি। ভাবনা বাড়ছে মোস্তফার। জাল তৈরি করছে সে। আসাদ ভাই বসেই আছে এক মনে। নৌকার অপর প্রান্তে হাঁটু একসাথে করে হাত দিয়ে ধরে আছে সে, মুখটা সামনের দিকে, অর্থাৎ মুস্তাফাকে দেখছে আসাদ ভাই অপলক দৃষ্টিতে। নদীতে জাল ফেলছে মোস্তফা। অনুভব করতে পারছেন ঝাঁকে ঝাঁকে মাছ আটকাচ্ছে। তিনি ঠিক জায়গাতে এসেছেন, একদম মাছেদের ঘেরে, অর্থাৎ বাসস্থানে। জাল টেনে উপরে তোলার পর মুখের হাসিটা চওড়া হয়ে গেছে তার। আজকের মতো মাছ তিনি শেষ কবে পেয়েছিলেন মনে করতে পারছেন না। মাছেদের গায়ে একবার হাত বলিয়ে নৌকার মাছ বরাবর নিচে বিশেষ জায়গায় রেখেছেন উনি মাছগুলোকে। টাটকা গন্ধ বেশি আসছে। আহা, কি অনুভূতি! বাড়ির সবাই আগামী বেশ কয়েকদিন খুব করে খেতে পারবে। অবশ্য আজ জাল দিয়ে খেলেও 2-1 দিন বেশি রাখা যাবে না, মাছগুলোকে হয়তো নষ্ট হয়ে যাবে। ভাবনা বাড়ে মোস্তফার। মতে নতুন বুদ্ধি। বড় ছেলে থেকে দিয়ে বাজারে পাঠাবে মাছগুলো, বিক্রি করে আয় হবে, পরে না হয় আবার আসা যাবে। মোস্তফা হঠাৎ খেয়াল করে নৌকায় আসাদ ভাই নেই। মানে কোথায় গেল আসাদ ভাই? পড়ে রয়ে যায়নি তো? হন্তদন্ত হয়ে খুঁজছেন মোস্তফা। হাঁক দিচ্ছেন, আসাদ ভাই, ও আসাদ ভাই, আসাদ ভাই, কই গেলেন ভাই? না, কোনো সারা শব্দই নেই।
বৈঠা দিয়ে নৌকা এদিক ওদিক করে দেখছেন নদীতে পড়ে আছেন কিনা। না, তাতেও পাওয়া যায়নি। মুহূর্তেই চমকে ওঠে মোস্তফা। নৌকার মাছ থেকে কিসের যেন একটা ওঠে, একটা আওয়াজ আসে, যেন কেউ কিছু খাচ্ছে। বিচ্ছিরি রকমের সেই খাওয়ার শব্দ, তীব্র বিরক্তিকর। এগিয়ে গেলেন বিষয়টা দেখতে মোস্তফা। লঙ্গি গুজে রাখা বিয়ের প্যাকেট, সঙ্গে থাকা দিয়াশলাই ম্যাচ বক্স হাতে নিয়েছেন। কাছে যে কাঠি খোঁচা দিতেই কি ভয়ানক দৃশ্য! আসাদের মুখে কাঁচা রক্ত মাখা মাছ। চোখে পড়তেই একবার মোস্তফার মুখের দিকে, দ্বিতীয়বার হাতে থাকা আলোর দিকে তাকিয়ে নদীতে লাফ দেয় আসাদ। মুখের কি ভয়ঙ্কর প্রতিচ্ছবিটা! মোস্তফা বুঝতে পারছেন না তিনি কি দেখছেন, কি করবেন, তার কি করা উচিত এখানে, নাকি নৌকা থেকে লাফ দেওয়া উচিত এখানে। এমন অদ্ভুত ভয়ঙ্কর সময়ে মানুষ কাণ্ডব জ্ঞানহীন হয়ে পড়ে, এটাই স্বাভাবিক। মোস্তফা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দ্রুত গতিতে নৌকার বৈঠা হাতে নিলেন। প্রাণপণে চেষ্টা করতে থাকলেন তীরে যাওয়ার, কিন্তু না, মনে হচ্ছে যেন তার কয়েক মাইল দূরে রেখে এসেছেন তিনি। নদীতে কেউ বেশিছে অসম্ভব ভয়ঙ্কর রকমের মুখ। নৌকাতে সজোরে ধাক্কা অনুভব করছেন তিনি। শব্দ করে মুখে সোরা পড়ছিলেন। সব পড়তে লাগলেন মোস্তফা। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি! আবহাওয়াও খারাপ হয়ে গেছে। হঠাৎ খেয়াল করলেন নৌকার অপর প্রান্তে আসাদ ভাই বসে আছেন, হাতে সেই অর্ধেক মাছ। মুখ কি ভয়ঙ্কর! মোস্তফার মুখে রইল না জিনিসটি কি। চুপ করে গেলেন মোস্তফা। শরীর স্তব্ধ, নড়তেও শক্তিটুকু পাচ্ছেন না তিনি। একের পর এক দিয়াশলাই কাঠি জ্বালিয়ে সূরা পাঠ করেই যাচ্ছেন বসে বসে। নৌকাটা নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি। ওপাশ থেকে প্রতিনিয়ত ভেসে আসছে সে অদ্ভুত হাসি, যেন আকাশটা ফেটে পড়ছে একেবারে। হাতড়ে হাতড়ে একটা মোমবাতি পেলেন মোস্তফা। নৌকার কাঠের ভেতরে এই অর্ধেক মোম আটকে ছিল। জ্বালাতেই যেন ছিটকে পানিতে পড়ে গেল আসাদ। সব শান্ত, ঝড় নেই, কিচ্ছু নেই, সেই নদী চিরচেনা। তবে ভাগ্য বেশিক্ষণ সহায় হলো না মোস্তফার। মোমবাতি প্রায় শেষ, দেশলাই বাক্সেও আর কাঠি অবশিষ্ট নেই। মনটাও নেভার কিছুক্ষণ পরে আবার সেই হাসির শব্দ যেন চারদিক থেকে আসছে। দুহাতে কান চেপে সহস্র সীমার শেষ পর্যন্ত পৌঁছায় মোস্তফা। হঠাৎ সামনে আসে আসাদ, খুব সামনে। মনে হচ্ছে শরীরটা কয়েক গুণ বড় হয়ে গেছে তার। দেখতে আর মানুষের মতো নেই, অচেনা লোমশ প্রাণীর রূপে আসাদ। দাঁতগুলো দেখে মনে হচ্ছে শান দেওয়া। মোস্তফা চোখ বন্ধ করে আছে। হঠাৎ কিছু একটা রুক্ষ স্পর্শ। বুঝতে বাকি নেই এই অচেনা প্রাণীটাই। শরীরটা কাঁটা দিয়ে পরিপূর্ণ। নিজের বাহু ধরে মোস্তফাকে পিছিয়ে ধরছে প্রাণীটা। কাঁটায় মোস্তফার শরীর ঝাঁঝরা হতে শুরু করে দিল। ভয়ে শ্বাস প্রায় বন্ধ, জ্ঞানটা যাবে যাবে করছে। হুঙ্কার, মনে হচ্ছে সবকিছু কাঁপছে। মোস্তফা ভাবতে পারছে না এখন কিভাবে তিনি সজাগ থাকবেন। আজানের ধ্বনি ভেসে আসছে বহু দূর থেকে। পাশের গ্রামের একটা মসজিদ মাইক আছে, সেটাই হবে হয়তো। আসাদ মিয়া সদৃশ প্রাণীটা দূরে সরে যাচ্ছে, নদীতে লাফ দিয়েছে। এবার আর জ্ঞান ধরে রাখতে পারেনি মোস্তফা। বাকিটা তার মনে নেই। চোখ খোলার পর ধীরে ধীরে বুঝতে পারে তিনি তার বাড়িতে। সময়টা পরদিন বিকেল। আশেপাশ থেকে অনেক মানুষ তাকে দেখতে এসেছেন। চোখের সামনে মা, বাবা, বউ বাচ্চারা, আসাদ ভাইও আছেন, সাথে এলাকার গণ্যমান্য এক হুজুর ও বাড়ির ডাক্তার লোকটা, সবাই আছেন এখানে। জানা যায় তাকে পরদিন সকালে ওখানকার কিছু মানুষ উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছিলেন। মোস্তফার শরীরে ছিল কাঁটার দাগ ও রক্তে পরিপূর্ণ সম্পূর্ণ শরীর। পরবর্তীতে আসাদকে জিজ্ঞেস করে জানতে পারে সেদিন জ্বর থাকায় আসাদ মাছ ধরতে যাননি, মোস্তফাকে ডাকতেও যাননি। তবে কি ছিল আসাদের স্বর নকল করা? কার ডাক ছিল সেটা? তবে কি নিশির ডাক, নাকি অন্য কিছু? সে যাত্রায় বেঁচে পরবর্তী বহুদিন মাছ ধরতে যাননি মোস্তফা। ঘটনাটা ৮০ দশকের এক বাস্তব ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। আমি তানভীর আহমেদ তুর্য, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানভীর তুর্য ভাই, আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাইবো আপনার কাছে যদি আরো কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাবেন। আমাদের ঘটনা পাঠানোর যে ইমেল অ্যাড্রেসটা, আমি সেই ইমেল অ্যাড্রেসটা সবাইকে আরেকবার বলে দিতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে voy.net@gmail.com।
আপনারা আমাদের ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, আমাদের ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে পারেন। আর আপনারা যদি আমাদের ঘটনাগুলো বা আমাদের আয়োজনগুলি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করবেন। এবং আমাদের জন্য যদি কোনো সাজেশন আপনার মনে থাকে তাহলে অবশ্যই দেবেন। আর এই এপিসোডের শেষে আমি একটা প্রশ্নই আপনাদেরকে করতে চাই, এটা কি ছিল? মোস্তফার সাথে যেটা হয়েছিল, এটা কি নিশির ডাক ছিল নাকি অন্য কিছু? কারণ এপিসোডের শুরুতে আমি নিশি সম্পর্কে যে কথাগুলো বলেছি তার সাথে এই জিনিসটার খুব বেশি একটা মিল নেই। আপনি নিশি সম্পর্কে কি জানেন? অবশ্যই আপনার জানা আমাদেরকে জানিয়ে দিন। এবং আপনি যদি চান যে পরবর্তী এপিসোডটা আপনার ঘটনা নিয়ে হোক তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করবেন। আজকের আয়োজন আপনাদের জন্য এতটুকুই ছিল। আমি আর রেইন, signing off from channelboy.net. Please like, comment, share and subscribe. Assalamu alaikum.